স্প্যানিমির যা পশুপাড়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন থেকে জাতীয় সংসদ এবং গণপরিষদ নির্বাচন নিয়ে আমরা আলোচনা শুনতে পাচ্ছি। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী রয়েছেন আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব দৈনিক যুগান্তরের সম্মানিত সম্পাদক কবি আব্দুল্লাহ শিকদার রয়েছেন আমাদের সাথে। আমরা আসলে জাতীয় সংসদ এবং গণপরিষদ নির্বাচন নিয়ে কথা বলবো। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেহেতু রাজনীতির মাঠে আপনি আছেন, কবি আব্দুল্লাহ শিকদার ভাই পর্যবেক্ষণ করেন এবং লিখেন। উনি তো রাজনৈতিক বিশ্লেষক, কবিটাই ওনার বেশি পরিচিত। জি 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 এবং 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 দুজনেই আমরা মনে করি যে এই গত 15 বছর থেকে আরম্ভ করে রাজনীতির অঙ্গনে রাজনীতিকে দেখছেন, বুঝছেন এবং নিজেদের নির্মোহ আলোচনাগুলি করবার চেষ্টা করছেন। আমরা দেখেছি মিস্টার সুব্রত, সেটি আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটের নিয়ে প্রত্যাশা এবং জাতীয় সংসদ নির্বাচন সংস্কার বিষয়ে জাতিসংঘের ঢাকা অফিস কর্তৃক একটি গোলটেবিল বলা হচ্ছে, গোলটেবিল হয়েছিল গতকালকে। এবং সেখানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস তিনি যেটা বলেছেন, তিনি বলেছেন সংস্কার ও নির্বাচনের ক্ষেত্রে সরকার ও রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারলে জাতিসংঘ সেই ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এবং সেই অবস্থায় আমরা তিনটি প্রধান দলের কথাই বলি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বৈঠকে বিএনপি নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত সংসদ নির্বাচনের কথা তারা উল্লেখ করেছেন। জামায়াত ইসলামী নির্বাচনের পাশাপাশি সংস্কারের উপর তারা গুরুত্ব দিয়েছেন এবং নবগঠিত যে ছাত্রদের দল এনসিপি সংবিধান সংশোধন পাশাপাশি গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনের কথা তারা উল্লেখ করেছেন। তবে একটা জায়গায় যেটি বেশি বলা হচ্ছে সেটি হচ্ছে যে এনসিপির পক্ষ থেকে জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারে দাবি করেছেন। সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের দল মত নির্বিশেষে সকলেরই কিন্তু একটা মত রয়েছে, ঐক্যমত রয়েছে, কিন্তু সংস্কার, অল্প সংস্কার, বেশি সংস্কার, সেই জায়গাটার মধ্যে একটা মনে হচ্ছে ঘাটতি রয়েছে। ধন্যবাদ। আপনি তো সূচনায় অনেক বক্তব্য দিয়েছেন। এখন মূল প্রতিপাদ্য বিষয়টা কি লেজাগোবরে হয়ে গেছে আর কি, মানে আপনি যেভাবে উপস্থাপন করছেন বাস্তবে তো সেটাই হচ্ছে আর কি, একটার সাথে একটা মিশে যাচ্ছে। আমি প্রথমে জানতে চাই যে মহাসচিব মহোদয় কী জন্য আসছিলেন, ওনার পারপাসটা কী ছিল? আমাদের তো বলা হলো যে আমাদের যে রোহিঙ্গা সমস্যা এটা একটা আন্তর্জাতিক বিষয়, মহাসচিব এসে যদি এটা কিছুটা সমাধান দিয়ে যেতে পারেন বা তাদেরকে কত দ্রুততম সময়ে নিজ দেশে পাঠানো যায়, যেটা ওখানে কক্সবাজারে গিয়ে ওনারা খুব আবেগের সাথে কথাগুলো বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, ওর মধ্যেই থাকেন। কারণ এটা তো একটা জটিল বিষয় এবং এটাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়া অতীত সরকারও করেছিল, আপনি তো আরও ভালোভাবে করতে পারবেন এবং ভালোই আপনি অ্যাডভোকেসি করেছেন এবং ওখানে গিয়ে তাদের ভাষায় কথা বলেছেন, আমরা বলি রোহিঙ্গা ভাষা, চাটগাইয়া মিক্স আর কি, ভালোই বলেছেন, সবই ঠিক ছিল। কিন্তু ওনাকে আইনে আবার আপনি রাজনৈতিক মাঠের মধ্যে ছেড়ে দিলেন, এইটা জিনিসটা বুঝলাম না কেন। অতীতে তো কোনো বিষয়, অতিথিরা যখন আসেন, রাষ্ট্রীয় অতিথি বা এই ধরনের বিভিন্ন সংস্থার প্রধানরা যখন আসেন, তারা তো কখনো কোনো রাজনৈতিক দলের সাথে বৈঠক, গোলটেবিল বৈঠক, দেশের রাজনীতি এগুলো নিয়ে তো আলোচনা করতে দেখি নাই। এটা একদিক থেকে ভালো যে আপনি শুরু করে দিয়ে গেলেন জিনিসটা, ভবিষ্যতে যারা আসবে তারাও তাহলে রাজনৈতিক দলগুলোকে মূল্যায়ন করবে। সরকার প্রধান আসলেও শুধু সরকারি দলের সাথে আলোচনা, সরকারের আমলাদের সাথে আলোচনা, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয় নাই। এটাও আমি মনে করি একটা শুভ সূচনা আপনি করে দিয়ে গেলেন, তাইলে আমাদের রাজনৈতিক পরিধিটা অনেক বিস্তৃত হলো এবং আলাপ আলোচনার অনেক সুযোগ আমাদের সামনে চলে আসলো। এখন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের আগামী দিনগুলো কিভাবে যাবে এবং সংস্কারের বিষয়ে কথা বলতে গিয়ে সংস্কার হইলে ডিসেম্বরে হবে, আর একটু বেশি সংস্কার হইলে জুনে যাবে, এইসব কথাবার্তা তো ওনার সামনে বলার দরকার থাকে। এটা আপনি আমাদেরকে বলেন, আপনার সাথে তো আমাদের সামনে কথাবার্তা হবে, কিছু হয়েছে তো আপনি তো আপনার কথার মধ্যেও কোনো একটা স্থিরতা দেখতে পাচ্ছি না এবং দৃঢ়তাও দেখতে পাচ্ছি। কেন, কোথায় যেন একটা আপনি সকাল বিকাল সন্ধ্যায় এবং আপনার প্রেস উইং যেটা আছে, এখন তো অনেকগুলো 4-5 জন দেখি একসাথে তারা মুভ করে, এটাও প্রথম দেখলাম আর কি। আগে হয়তো ছিল কিন্তু সামনে ছিল না, এখন দেখি সবাই সামনে আসছে, মানে এটা কর্মদক্ষতা আমাদের ভালো, এটা আমরা নাকশ না কোনোটাতেই।
তো আপনি যে উদ্যোগগুলো নিচ্ছেন এগুলো আমাদের কথা হচ্ছে যে ওই যে এনসিপি যারা, তারা যে সেকেন্ড রিপাবলিকের কথা বলে, গণপরিষদের কথা বলে, তারপরে শেখ হাসিনার ফাঁসি না হলে পরে নির্বাচনের কথা বলাই যাবে না, 2বার 3বার কিন্তু সে বলেছে, সার্জিস আলম। তো এগুলো আমরা বলি যে ভাই তোমাদের অনেক কর্মসূচি আছে, এজেন্ডা থাকে, সেগুলো জাতির সামনে উপস্থাপন করো, নির্বাচনে যাও, নির্বাচনে জনগণ যদি তোমাদের এইসব কর্মসূচিগুলো তোমাদের পক্ষে যদি রায় দেয় তখন তোমরা এগুলো করবে আর কি। এখন এগুলো তোমরা তো করতে পারবে না, তোমরা ইউনূস সাহেবের ঘাড়ে এগুলো দিতে চাচ্ছ। একটা অন্তর্বর্তীকালীন সরকারের এত বোঝা নেওয়ার ক্ষমতা কি আছে? এনসিপি যেমন করতেছে, আমি দেখি অন্যান্য রাজনৈতিক দলগুলো তারও তাদের এজেন্ডাগুলো ওনার কানের উপর দিয়ে দিতেছে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, রাষ্ট্র কাঠামো পুরা পাল্টিয়ে ফেলতে হবে, নতুন বন্দোবস্ত করতে হবে। তো এইসব সব জিনিসে কি উনিই করবে? রাজনৈতিক দলগুলো কিছু করবে না? তো বিএনপি তো তারা 31 দফা দিয়ে দিয়েছে, আমাদের সাথে যুগপৎ যারা ছিল তাদের সাথে আলাপ আলোচনা করে, তোমরা এরকম কিছু দাও, তারপর নির্বাচনে যাও, নির্বাচনে গিয়ে যা যা করার ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে আসবে, তোমরা যদি পারো, জনগণ যদি তোমাদের কর্মসূচি গ্রহণ করে করবা। খামাখাই এসব কথাবার্তা বলে একটা দেশের মধ্যে জটিল পরিস্থিতি, আবার বলে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না, নির্বাচন করা যাবে না। এগুলো বলার অর্থটা কি? আবার অন্য প্রোগ্রামগুলো তুমি বলতেছো এটা করো, ওইটা করো, গণপরিষদ নির্বাচন করো। মাঝখানে তো আর একটা আওয়াজ তুলছিল না, স্থানীয় সরকার নির্বাচন, এবং এগুলোর সাথে আবার কিছু কিছু রাজনৈতিক দলেরও কথাবার্তার মধ্যে আমরা মিল দেখতে পাই। তো আমার কথা হচ্ছে, পরিস্থিতির জটিলতা সৃষ্টি না করে এত ত্যাগ তিতিক্ষা, জুলাই অভ্যুত্থান, এটা তো আমরা সকলেই ধারণ করি। এবং শুধু তো এই 36 দিনের আন্দোলন না, গত 15 বছরের ধারাবাহিকভাবে আন্দোলন, তোমরা হয়তো শেষ দিকে এসে সম্পৃক্ত হয়েছো। আমরা গর্বিত যে আমরা তো বহুদিন অপেক্ষা করছিলাম, আমাদের ছাত্র তরুণরা কই। গত 15 বছর ওইভাবে ছাত্র তরুণরা মাঠে নামতে পারে নাই, কারণ যারা সরকারে ছিল ওরা বিভিন্নভাবে তাদেরকে দমিয়ে রেখেছিল, অত্যাচার, নিপীড়ন। এবং তোমরা অনেকে তখন এইসব সরকারি দলের সাথে সম্পৃক্ত ছিলে। এখন একজন বলতেছে না যে আমরা তো বিভিন্ন কমিউনিটিতে ছিলাম, এমনকি তোমরা তারা যে কর্মকাণ্ডগুলো করেছে ওইসব বাহিনীর সাথে, হেলমেট বাহিনী, দা বাহিনী, এগুলো তো আমরা দেখেছি। আরে হাতুড়ি বাহিনী পর্যন্ত তৈরি করেছিল এই ছাত্রলীগ। তো তোমরা যে ওই ছাত্রলীগের বিভিন্ন পদপদবিতে ছিলে, নিশ্চয়ই এইসব কর্মসূচিতে কেউ কেউ অংশগ্রহণ করেছ, সেগুলো ভবিষ্যৎ জানা যাবে। এখন অবশ্য তারা বলছে আমরা কেউ শিবিরের হইয়া ওখানে ছিলাম, কেউ ছাত্রলীগের মধ্যে ঢুকে গেছিলাম, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এখন দিন শেষে আমি যেটা বলতে চাই, তরুণদের একটা স্বপ্ন আছে, ঠিকই আছে, জনগণেরও স্বপ্ন আছে। তো তোমাদের স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে একটু ধীরে চলতে হবে। দ্রুততম সময়ে তোমরা সব কিছু করে ফেলবা এবং তোমরা একেবারে হিরো হয়ে গেলা সব কিছুতে, এটাও না। তোমাদের আশেপাশে তো অনেকই ছিল। এবং আমিও মনে করি পুরো আন্দোলনটা কোনো প্ল্যান করে হয় নাই, এটা ঘটনা পরম্পরায় হয়ে গেছে। তোমরা কিছু ছেলে একসাথে হয়েছিলে এবং অসাধারণ কিছু কর্মসূচি দিয়েছে, এবং সেই কর্মসূচিগুলো জনগণ নিয়েছে। তোমার তো কোনো সংগঠন নাই, তোমরা যে কর্মসূচিগুলো দিয়েছ, কাদের মাধ্যমে এগুলো তোমরা ইমপ্লিমেন্ট করবা? জনগণের উপরে নির্ভর করতে হয়েছে। এখন জনগণ কারা? যারা অধিকাংশই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, অথবা রাজনীতির বাইরে যারা আছে তারা আছে। এবং তোমাদের সাথে গার্জিয়ানরাও, বিশেষ করে মহিলাদেরও তো অধিক সংখ্যক মহিলারাও এবার কিন্তু এই আন্দোলনে ছিল, আত্মত্যাগ করেছে, শিশুরা করেছে। তো সেই কারণে বলি যে সকলেরই সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের এই বিরাট একটা গৌরবগাথা তোমরা অর্জন করেছো, যেটা আমরা 52-কে বলি, আমরা 62 বলি, 69-এর গণ অভ্যুত্থান, সর্বোপরি 71-এর মহান মুক্তিযুদ্ধ। মাঝখানে তো তোমরা বলেছিলে যে এগুলো সব বাদ, একমাত্র 36 দিনের গণ অভ্যুত্থানটাকে ধারণ করতে। এখন অবশ্য তোমরা বলছো যে 71-ও একটা বাংলাদেশের বড় ঘটনা, এইটাও আর একটা বড় ঘটনা। যাই হোক, শাশ্বত তোমরা 71-কে এখন ধারণ করছো। এবং যখন প্রোক্লেমেশন একটা হয়ে গেছে 10ই এপ্রিল 1971, সেই প্রোক্লেমেশনের পরে আবার একটা নতুন প্রোক্লেমেশন দেওয়ার কথা বলতেছে। এখন অবশ্য বলতেছে না, জুলাই সনদ। ঠিক আছে, দেখা যাক, আমরা সকলে মিলে যদি কিছু রাষ্ট্রের স্বার্থে বা আমাদের জনগণের স্বার্থে যদি আমরা সকলে মিলে একটা ঐক্যমতে পৌঁছাতে পারি, চার্টার যেটা ন্যাশনাল চার্টার, তো অসুবিধা নেই, সেটা তো আমরা একমত হতেই পারি। হাই বাইরেও যদি কিছু সহযোগিতা করে আমাদেরকে,
হ্যাঁ, একটা পথ দেখায় তাদের লেখনের মাধ্যমে, বক্তব্যের মধ্যে দিয়ে, নিশ্চয়ই আমরা উপকৃত হব। পথ দেখেন, আমরা আপনাদেরকে অনুসরণ করি। কবি আব্দুল রাহিম শিকদার ভাই, একটা বিষয় কিন্তু খুবই আমাদের একটা ভালো লাগে, সেটি হচ্ছে যে আমরা যে এখন মত দ্বিমত তৃতীয় মত থাকতেই পারে, রাজনীতির সৌন্দর্য এটা। এবং এই সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য যে একটা জায়গায় কিন্তু সবাই কিন্তু একমতে আছে, সেটি হচ্ছে যে এই ফ্যাসিস্টের যাতে কোনোভাবে উত্থান না হয়, তার বিচার যাতে হয়। এবং বাংলাদেশে যারা এই গণহত্যা চালিয়েছে জুলাই বিপ্লবের সময়, যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে, যারা বাসার ছাদে বোম ফেলেছে, গুলি করেছে, এই জায়গাটার মধ্যে কিন্তু একটা আমরা ঐক্য দেখতে পাই। তো এই সৌন্দর্যটাকে আমরা একটু ধারণ করে আমরা সবাইকে একসাথে দেখতে চাই, সেটাকে কিভাবে আপনি দেখবেন? খুবই বিরাট কথা বলেছেন, কিন্তু সমস্যাটা হলো যে আমাদের প্রত্যাশার সাথে আমাদের প্রাপ্তির একটা সবসময় একটা বড় ধরনের ডিস্টেন্স থেকেছে। কখনোই প্রত্যাশার সাথে প্রাপ্তি মেলেনি। ধরুন 1971 সাল, বাবা আমি 47 থেকে আসি। 47 সালে পাকিস্তান ছিল বাংলাদেশের, বিশেষ করে পূর্ব বাংলার মানুষের কাছে একটা ইউটোপিয়া। মানে কলকাতা কেন্দ্রিক ব্রাহ্মণ্যবাদী শোষণ নির্যাতনের বাইরে, ব্রিটিশ শাসনের বাইরে সম্মান মর্যাদা অধিকার নিয়ে বাঁচার একটা প্রয়াস, জমিদার তন্ত্রটাই মূল ব্যাপার ছিল এখানে। তো সেখান থেকে বাঁচার জন্য তারা এটা করেছিল। পোহাইলে সর্বরি আমরা দেখলাম কি যে ইউটোপিয়াটা পুরোপুরি ইউটোপিয়াও নয়, এটা কিছুই না, বরং আমরা বোতলের লেভেলটা পাল্টে গেছে। বোতলের ভেতরে জিনিসপত্র প্রায় অলমোস্ট সেম, হয়তো ব্রাহ্মণের জায়গায় নতুন মুসলিম লীগের ইয়েরা এসে হাজির হয়েছে, খাজা সাহেবরা, খান বাহাদুর সাহেবরা হাজির হয়েছে, এবং সলিউশন কিন্তু হলো না। ভাষা নিয়ে গন্ডগোল লেগে গেল। যে সমস্যাটা আলোচনার টেবিলে সমাধান করে যেতে পারত, সেইটা আমরা সংঘর্ষের পথে নিয়ে গেলাম, রাস্তায় নিয়ে ভিতরে ভিতরে পাকিস্তান আসলে দুটুকরো হয়ে গেল। মতান্তর থেকে এটা মনান্তর হয়ে গেল। 52 আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু পাকিস্তান আসলে শেষ হয়ে গেল, পাকিস্তান আর থাকলো না। তো সেইটা তখন আবার 71 সালে আসেন। 71 সালে যে সমর্থন শেখ মুজিবকে জাতি দিয়েছিল, এইরকম সমর্থন পৃথিবীতে খুব কম নেতার ভাগ্যে জুটেছে। এত বড় একটা নেতা, তিনি পাকিস্তানের জেলখানাতে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধের পরে শাসন ক্ষমতা হাতে, তিনি মুক্তিযুদ্ধে অনুপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধে তিনি নেতৃত্বও দেন নাই, তার কোনো ভূমিকাও নেই, কিন্তু তবু আবেগ ভালোবাসার থেকে তাকে না কেন্দ্রবিন্দুতে বসিয়ে দেওয়া হলো। এবং যেদিন তিনি ক্ষমতায় বসেন তার পরের থেকে পরবর্তী 3.5 বছর বাংলাদেশকে তিনি কি বানিয়েছিলেন, এইটার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম আমরা। আমরা তো মুক্তিযুদ্ধে গিয়েছিলাম ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। এই ব্রত নিয়ে 3টা ব্রত ছিল মূল। এই একটা ব্রত কি শেখ মুজিবের বাংলাদেশে ছিল? 27,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মত অবলম্বন করার অপরাধে। 10 লক্ষের উপরে বেশি মানুষ মারা গেছে না খেয়ে। অথচ অমর্ত্য সেনের মতো বড় বড় পৃথিবী বিখ্যাত নোবেল লরিয়েট গবেষকরা বলেছেন যে সেদিন বাংলাদেশে খাদ্যের কোনো সংকট ছিল না, সংকট ছিল ব্যবস্থাপনায়, সংকট ছিল লুণ্ঠনে, সীমাহীন লুণ্ঠন। এই লুণ্ঠনকারীদের বিরুদ্ধে শেখ মুজিব নিজেও কখনো কখনো সোচ্চার ভূমিকা পালন করেছেন, যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি, অর্থাৎ স্বপ্নভঙ্গের একটা ব্যাপার। এবং শেষ পর্যন্ত 4র্থ সংশোধনের ভেতরে বাংলাদেশের একেবারে সাংবিধানিক গণতান্ত্রিক বিচার এবং মানবাধিকারের একের কবর দিয়ে আজিমপুরে দাফন করে 30 ফিট মাটির নিচে দাফন করে দিয়েছে। দাফন করার পরে গণতন্ত্র আর কিচ্ছু থাকলো না, হলো মুজিবতন্ত্র। 18 ফেব্রুয়ারি 1972 সাল আপনার শেখ মনি বললেন যে এখন থেকে দেশে কোনো আইনের শাসন টাসন বুঝি না, দেশ চলবে মুজিবি শাসনে। ফ্যাসিবাদ তো ওই দিন জন্মগ্রহণ করেছিল এবং 4র্থ সংসদের ভেতরে ফ্যাসিবাদ ডাইনোসরে পরিণত হয়েছিল। এই তো মুজিবের বাংলাদেশ স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা পোহাইয়েছি কিন্তু আমরা। আবার একই রকম ভাবে 90-এর গণ অভ্যুত্থানের পরবর্তীকালের যে কয়েকটা বছর বাদ দিলে পুরো সময়টা কি ফ্যাসিবাদকে উৎসাহিত করেছি না আমরা? তার ধারাবাহিকতাতে হাসিনার মতো দানবের তৈরি হয়েছে, এরকম বিকট দৈত্য বিভৎস দানব। এটা তো আমাদেরকে সহ্য করতে হয়েছে। 15টা বছরে দেশের মানুষের মানে হিমাঙ্কের নিচে চলে গেছিল চেতনার জগৎটা। একটা বিশেষ ট্যাবলেট বিক্রি করা হয়েছে। ফ্যাসিবাদ যেটা করে, একটা বিশেষ দেবতা তৈরি করে, সেই দেবতাকে সবাইকে বাধ্য করে ওই দেবতাকে পূজা করার জন্য। একটা বিশেষ কথা বলে ওইটাতে সবাইকে মানতে হবে, সে যেটা বলবে সেটাই সত্য, আর অন্যরা যেটা বলবে প্রোপাগান্ডা মেশিন দিয়ে এমনভাবে স্টর্মিং করা হয় যে আপনি সব কিছু মিথ্যা হয়ে গেল। স্বপ্নভঙ্গের যন্ত্রণা আমরা সহ্য করেছি।
এরকমভাবে যদি ধরে নেওয়া যায়, দেখা যায়, তাহলে এবারও আমি স্বপ্নভঙ্গের যন্ত্রণায় অনুভব করতেছি। আমরা ঐক্যের কথা বলছি, আসলে ঐক্য আছে আমাদের মধ্যে। আওয়ামী লীগের বিরুদ্ধে 15টা বছর যে রাজনৈতিক দলগুলো অসহনীয়, ইভেন সুব্রত দা নিজে যে পরিমাণ ঝুঁকিপূর্ণ দায়িত্ব নিয়ে কথা বলেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মিটিং করেছেন, মিছিল করেছেন, অবর্ণনীয় দুর্যোগ ভোগ করেছে। হাজার হাজার মানুষকে গুম করে ফেলা হয়েছে, নির্যাতন করা হয়েছে, বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, জেলে। আপনি ধরেন এক বিএনপির কথা বলি, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। আপনি ভাবতে পারেন একটা রাজনৈতিক দলের কি অবস্থা করা হয়েছিল। তো এইরকম একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যখন জুলাই বিপ্লবটা হলো বা গণ অভ্যুত্থান বলি আমি, যে গণ অভ্যুত্থান হলো, তারপরে আমরা তো আশা করছিলাম যে এত পোর খাওয়া রাজনৈতিক দলগুলো, জামাতের তো ধরেন বড় বড় নেতাগুলোর ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে, কথা বলার ক্ষমতা তো কারো ছিল না। আজকে জামাত, বিএনপি বা এনসিপি যারাই বলেন না কেন, তারা তো স্টেক হোল্ডার, তাদের কারোর সাথে কারো কথার কি মিল আছে? কাজেই ঐক্য হতে হলে তো স্যাক্রিফাইস দরকার। বড় নেতা হতে হলে আপনাকে জিন্না গান্ধীর মতো হইতে হবে, কিছু ছাড়বেন, কিছু নিবেন। ধরেন 47 সালের পরে ভারতের যে সাম্প্রদায়িক উস্কানি, যে উস্কানির বিরুদ্ধে হাজার হাজার হাঙ্গামা করে চট্টগ্রামে, নোয়াখালীতে, তারপরে আপনার কলকাতায়, বিহারে, জামশেদপুরে দাঙ্গায় তো সারগার হয়ে গেছিল ভারত। সেই দাঙ্গার মুহূর্তে গান্ধীর ভূমিকা কি ছিল? অবিচল, অসাধারণ। 47 সালের আগের গান্ধীর বিরুদ্ধে যত অভিযোগই আমার থাকুক না কেন, সাম্রাজ্যবাদের সাথে তার যত আত্মিক সম্পর্কই থাকুক না কেন, কিন্তু 47 পরের গান্ধী মহাপুরুষ হয়ে গেছিলেন, মহামানব হয়ে গেছিলেন, মানুষকে বাঁচানোই তার জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। এইটাকে বলে লিডারশিপ। সেই লিডারশিপের ক্রাইসিস তো বাংলাদেশে আছে। আপনার ডক্টর ইউনূস, আমি মনে করি ছেলেরা এই আন্দোলনের পরে সব রাজনৈতিক দলগুলো মিলে বা ছেলেরা মিলে যাদেরকে যে প্রফেসর ইউনূস, ইট ইজ ভেরি গুড চয়েস, কিন্তু তাকে কি আমরা সুস্থ মতো একটা দিনের জন্য কাজ করতে দিয়েছি? আপনার 91 নির্বাচনের পরে হাসিনা বলেছিল যে বিএনপিকে তিন মিনিটের জন্য আমি কখনো সুস্থির হতে দেবো না। কি এ ধরনের কথা ছিল না দাদা? 3 বছর তো দূরে, 3 মিনিটের জন্য কখনো সুস্থির হতে দেবো না। ডক্টর ইউনূস কাজটা করবে কখন? আপনি রাস্তা ব্লক দিয়েছেন, আনসার লেলাই দিয়েছেন, আমলা লেলিয়ে দিচ্ছেন, আপনি আপনার ইস্কন লেলাই দিচ্ছেন, আপনি পুলিশ লেলিয়ে দিচ্ছেন, মানে স্কুলের টিচারের রাস্তা ব্লক করতেছে, ইজি বাইকের লোকেরা এসে রাস্তা ব্লক করে বসে। মানে একটা প্রশাসনকে স্থির হওয়ার বদলে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে, মানে অস্থির করে ফেলানো হয়েছে। আর পাশাপাশি যে ভুলটা স্যার করেছেন, অর্থাৎ প্রফেসর ইউনূস, তিনি কতগুলো এনজিও মার্কার লোকগুলোকে নিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম করেছেন, যাদের সাথে জনগণের সম্পৃক্ততা একেবারেই নাই। তো এরকম একটা পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারটা সুদূর উপর আহত। আমি মনে করি ভালোই ভালো একটা নির্বাচন যদি হয়ে যায়, তাহলে সব কুল রক্ষা হয়। প্রফেসর ইউনূসও সম্মান নিয়ে বিদায় নেবেন এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আসবে। আমাদের স্বপ্নে 12টা বাজা শেষ, স্বপ্ন নিয়ে আর ভাবার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা প্রার্থনা করি, চাই এবং আশা করি যে আর যেন কোনো ফ্যাসিবাদের দানব বাংলাদেশের মাটিতে জন্ম না নেয়। সেই জন্যই কিছু সংস্কারের কথা বলা হয়। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। এটি তো সকলেরই আসলে মনের ধারণা, বাসনা, যে যাতে কোনোভাবেই বাংলাদেশের কোনো ফ্যাসিবাদের শাসন কায়েম না হয়, এবং যে ফ্যাসিবাদ শক্তি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে 15 বছরের জুলুম, নির্যাতন, হত্যা এবং বিশেষ করে জুলাই বিপ্লবে এই প্রায় 1200-1500 মানুষের যে জীবনদান তার মধ্যে দিয়ে। সুতরাং ফ্যাসিজম থেকে বাংলাদেশ যাতে মুক্তি পায় সেটি কিন্তু আমাদের একটা প্রত্যাশা। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে যিনি রয়েছেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, দৈনিক যুগান্তরের সম্মানিত সম্পাদক কবি আব্দুল্লাহ শিকদার, তারা দুজনেই আমাদের সাথে থাকবেন। আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। স্পেনের মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। অতিথি হিসাবে রয়েছেন আমাদের সাথে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, রয়েছেন কবি আব্দুল্লাহ শিকদার। আমরা আলোচনা করছিলাম জাতীয় সংসদে গণপরিষদ নির্বাচন নিয়ে, সেটি তো আলোচনা হলো। কিন্তু একটা বিষয় অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দাদা, সেটি যদি আমরা খেয়াল করি যে 5 তারিখে যখন এই ঢাকা শহরে চতুর্মুখী আমরা যাত্রাবাড়ি ধরি আর আমরা এদিকে টঙ্গী ধরি, চতুর্দিক থেকে যখন ছাত্র জনতার একটা গণজোয়ার শুরু হয়ে গেল, ঠিক তার কিছুক্ষণের মধ্যে কিন্তু পতিত আওয়ামী সরকারকে তাকে পালাতে বাধ্য হলো। কিন্তু এই যে মেকানিজমটা, যেটা হয়তো 6 তারিখে হওয়ার কথা ছিল, বুদ্ধি করে 5 তারিখে নিয়ে আসা হলো,
এই যে গণজোয়ারের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন, শেখ হাসিনা পালিয়ে গেলেন, সেই পালিয়ে যাবার সুফলটা তো যারা নির্যাতিত ছিল, যারা ক্ষতিগ্রস্ত ছিল, সে জুলাই বিপ্লবের কথাই বলি আর 15 বছরের কথাই বলি, কিন্তু এখন যদি সেই ঐক্য যদি বিলম্বিত হয় তাহলে তো ফ্যাসিবাদরা আবার আসবে। সে কারণে আপনি যেহেতু সিনিয়র রাজনীতিবিদ, আপনি নিশ্চয়ই কোনো না কোনো জোটের সাথে আপনার একটা সমর্থন আছে, তাদের সাথে কথাবার্তা হয়, তাদের সাথে ছাত্রদের নিয়ে, সবাইকে নিয়ে, যারা নতুন পার্টি করেছে, আমরা ইভেন জামাতে ইসলামী বলি, যদি এরকম চলে তাহলে তো ফ্যাসিজমটা আবার ফিরে আসতে পারে। যেটা আপনার বলছেন স্থানীয় সরকার নির্বাচন, সেই স্থানীয় সরকার নির্বাচন হলে সেটি নিশ্চয়ই জনপ্রতিনিধি হিসাবে যে কোনো রকম মার্কা থাকবে না, আবার হয়তো আওয়ামী লীগের জন্ম হতে পারে, চলে আসতে পারে। তো ওই জায়গাটাতে আপনারা একটা সুযোগ না, আমার মনে হয় ঐক্যমত হবে, আলোচনাটা শুরু হোক। খুব বেশি যে আমরা একেবারে একে অপরের এক মেরু ভিন্ন মেরু, আপনাদেরই সন্তান, তাদের জন্য সেটাই আর কি। তো ছেলেরাও বুঝতে পারবে, ধীরে ধীরে তারা বুঝবে, তাদের স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, একটু সময় নিতে হবে। এখনই যদি তারা মনে করে যে রাষ্ট্র ক্ষমতা তারা যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেটা বুঝবে যখন মাঠের রাজনীতিটা করবে, জনসম্পৃক্ততা বাড়াতে যাবে, তখনই বুঝবে। তো তাদের প্রতি তো সবারই শুভকামনা আছে, আমাদের দেশের নেতৃত্ব প্রতিষ্ঠা হোক। আমরা তো সবসময় অতীতে বিভিন্ন সংসদ নির্বাচন, কলেজ, ইউনিভার্সিটি, চাকসু, টাকসু, ইকসু, এইসব নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিছু জাতীয় নেতা পেতাম। তো এরকম তো গত অনেক বছর, তো প্রায় 30 বছরের উপর আমরা তো সেই সুযোগটা পেলাম না। এখন এই আন্দোলনের মাধ্যমে কিছু নেতা দাঁড়িয়ে গেছে, প্রথমে কিছু সমন্বয়ক এবং জেলা পর্যায়েও আমরা দেখলাম যে কিছু সমন্বয়ক তৈরি হয়েছে এবং মেয়েরাও এটার সাথে সম্পৃক্ত হয়েছে। এটা একটা খুব ভালো ভবিষ্যতের জন্য। তো এইবার একটা নতুন দল করেছে, এইবারে একটা তারা বিশাল কিছু অর্জন হয়ে যাবে, এটা তো ভাবা ঠিক হবে না। হ্যাঁ, এবং কেউ যদি মনে করে যে না, ইউনিট সরকার তাদের পক্ষে কাছে করবে, যেটাকে আমরা কিংস পার্টি বলি, সেটাও বোধহয় ওইভাবে হবে না। হ্যাঁ, কিংস পার্টি এখানে খুব সুবিধা কথা, কারণ অতীতের অভিজ্ঞতা ভালো না। বরঞ্চ ওই কিংস পার্টির লেবাসটা যদি তাদের গায়ে লেগে যায়, তাহলে এটা তাদের জন্য ক্ষতি হবে। আবার শুনতেছি তাদের মধ্যেও আজকে একটু দেখলাম কোথায় যে আরও একটা দল হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাদের মধ্য থেকে, হইতেই পারে। আবার একদিকে বলছে তারা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে ওইভাবে দলীয় প্রভাব মুক্ত করবে, আবার নিজেদেরও একটা ছাত্র সংগঠন বোধহয় ইতিমধ্যেই ঘোষণা করেছে, তারাও তাদের মতো কাজ করতেছে। সুতরাং তারা যা বলবে সবটাই যে ওইভাবে বাস্তবায়িত হবে সেই অবস্থা নাই। আর আমাদের পুরানো দিনের ট্রেডিশনাল পলিটিক্স তো একটা আছেই, সেটাকে সনাতনী রাজনীতি, এটা আপনি ইচ্ছা করলে পুরা পাল্টে দিতে পারবেন না। তবে রাজনৈতিক দলগুলোর কিছুটা সংস্কার অবশ্যই প্রয়োজন, সেটা আমাদের উপলব্ধি থেকে আসছে। এবং বিএনপি তো আমি দেখি যে তাদের বক্তব্য কথা বিশেষ করে 31 দফার মধ্যে যা দেওয়া হয়েছে, এই বর্তমান সরকারের যেসব সংস্কার চায় এগুলো তো অধিকাংশ এইখানেই আছে। সুতরাং নতুন করে আরও কিছু সংস্কার যদি তারা করতে, আমি তো বলি যে ভাই আলোচনারও তো দরকার নাই, কিছু জন আকাঙ্ক্ষার যে সংস্কারগুলো এগুলো করে ফেলেন না, এগুলো খামাখায় আপনি দীর্ঘায়িত করার কি দরকার আছে? আমরা তো বলি নাই যে সব প্রত্যেকটা ইস্যু রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আপনি কাজে হাত দেবেন। আপনি বিচার বিভাগের সংস্কার করেন, এটা এত বেশি আলোচনার দরকার আছে? আপনি স্থানীয় সরকারের সংস্কার করেন, আর নির্বাচন কমিশনের সংস্কার তো এটা অবধারিত, এটা তো কেউ না করবে না, করতেই হবে। হ্যাঁ, এটা ক্ষমতায়ন করা, তাদেরকে আর্থিকভাবে ইন্ডিপেন্ডেন্ট করা, এগুলো তো কোনো বিষয় না, সেই কাজগুলো করেন। কিন্তু আপনি ওই দীর্ঘমেয়াদী সংস্কার আর স্বল্পমেয়াদী সংস্কারের কথা বলে আবার এখানে একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত প্রকাশের একটা সুযোগ করে দিচ্ছে। সংস্কারটা খুব দ্রুত হাত দেন। আপনি কতগুলো প্রস্তাবত্তা পাঠাইছেন এমসিকিউর মতো, বুঝছেন, মেধা যাচাই হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর। ঠিক আছে, সেটাও আমরা মেনে নিয়েছি, আপনারা পাঠিয়েছেন প্রশ্নপত্র, আমরা উত্তর লিখে সবাই তো জমা দিচ্ছে, আমরাও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে আপনি একবার বললেন যে প্রেস উইং থেকে একবার বললো যে খুব বেশি আলোচনার দরকার নেই, হ্যাঁ, ওই প্রশ্নপত্রগুলো পেলে আমরা সংস্কারে চলে যাব। আবার বলছেন যে না, এইটার পরে আমার ভিন্নভাবে প্রত্যেকটা কমিশন তারা নিজেরা আবার আপনাদের সাথে আলাপ আলোচনা করবে। এই যে আলাপ আলোচনা করা, এটা একটা দীর্ঘসূত্রিতা। হ্যাঁ, অতি আলোচনা, অতি ভালো মানুষই দেখাতে গিয়ে পরে দেখবেন যে আপনিও কিছু করতে পারেন নাই।
বা এমনিই তো আপনার সবাই সমালোচনা করতেছে ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে তো কিছু ভালো কাজ আপনারা করেছেন না। এইবার রমজানের মধ্যে যেভাবে দ্রব্যমূল্য আপনি নিয়ন্ত্রণ করেছেন, এটা অসাধারণ। হ্যাঁ, বিগত সময়গুলোকে এটা চিন্তা করেন, আজকে শাকসবজির বাজার খুবই স্বল্প মূল্যে নেমে গেছে। ডিম, পটল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে, পেঁয়াজটাকেও তো কন্ট্রোল করে ফেলে, শুধু চালের দামটা বোধহয় একটা অস্থিরতার মধ্যে আছে। তো এটা তো কাজ আপনারা করলেই হয় আন্তরিকতা নিয়ে, তো আইন শৃঙ্খলাটা হয়ে যাবে। কালকে বোধহয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বোধহয় একটা বৈঠক আছে, প্রশাসনের সাথেও বসে করেন, এবং যারা স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করেছেন। 18 সনে 24 সনে যারা শেখ হাসিনার রাইট হ্যান্ড ছিল তাদের তো ইয়ে করেছেন, এবং আর্মির মধ্যেও কিছু লোকজন হয়তো ঝামেলা টামেলা করতে পারে, সেগুলো আপনারা চিহ্নিত করেছেন আশা করি। তো ভালো হবে। আপনি তো এই গত 8 মাসে এখন একটি দেখা যাচ্ছে যে আপনি একটা ভালো অবস্থানে নিয়ে গেছেন বাংলাদেশে, এবং আন্তর্জাতিকভাবেও আপনি কি সুন্দর দেখেন। উনি বলল যে মহাসচিব আইসা এখন পাহাড়ে জঙ্গলে ঘুরতেছে, উনি চলে আসলেন। আপনি আবার চীন সফরে যাচ্ছেন 26 তারিখে, এরপর হয়তো আরও অনেক দেশে যাবেন। খুবই ভালো। আমরা তো এটাই আশা করেছিলাম যে একটা আন্তর্জাতিক খ্যাতিমান মানুষ আপনাকে দিয়েই এটা সম্ভব। তো সেটা সময় বেশি না নিয়ে অল্প সময়ের মধ্যে এগুলো করেন। আপনার হাতে তো আরও কয়েক মাস সময় আছে, এটা করে দিয়ে একটা সুন্দর সুষ্ঠু, আপনি বলে যে এমন একটা নির্বাচন যাবেন পৃথিবী অবাক হয়ে তাকিয়ে দেখবে, বাংলাদেশের নির্বাচন, যেটা অবশ্য মহাসচিবও বললেন। তো আমরা খুব আশাবাদী যে অন্তত এই সরকার 8 মাস পরে আমি বলবো যে আপনারা একটা স্থিরতার মধ্যে এখন আসছেন। সুতরাং আর কর্মপরিধি আর বাড়েন না, কারণ এটা বাড়াতে গেলেই কারণ আপনার তো কোনো দল নাই। আপনাদের যে উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে সাহায্য করবে কারা? আপনাকে সুশৃঙ্খল কর্মী বাহিনী আছে, যেটা অন্যান্য রাজনৈতিক দলের আছে। সুতরাং আপনাকে দিয়ে সবটা সম্ভব না, আপনাকে নির্ভর করতে হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর। এবং এই রাজনৈতিক দলগুলোকে যদি আপনি বেশি দিন ক্ষমতার বাইরে রাখেন, তারাও কিন্তু অনেক জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি করবে, যেটা আমরা এখন খুব খবর পাচ্ছি, এবং খুব অ্যালার্মিং সিচুয়েশান। বহু জায়গায় দখল, বেদখল, চাঁদাবাজি, অস্থিরতা সৃষ্টি হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে, এবং কত সামলানো যাবে? বিএনপি তারেক রহমানকে ধন্যবাদ, আর যে আপনি অনেক চেষ্টা করছেন সবাইকে থামানোর জন্য, ধৈর্য ধরতে বলেছেন, এবং এই ধরনের অপকর্মে যারা সম্পৃক্ত হচ্ছে কয়েক হাজার নেতাকর্মীকে আপনারা পদপদবি প্রত্যাহার করেছেন, এক্সপেল করেছেন। এটা একটা ভালো দিক। তো আমার তো মনে হয় বিএনপির মতো একটা সুসংগঠিত রাজনৈতিক দল আপনাকে সাপোর্ট দিচ্ছে, জামাতে ইসলামী সাপোর্ট দিচ্ছে, ছাত্ররা সাপোর্ট দিচ্ছে, অন্যান্য দলগুলো সাপোর্ট দিচ্ছে। তা আপনি তো সকলেরই সকল মতের পথের একটা সরকার। এটা তো একটা অস্বাভাবিক ঘটনা বাংলাদেশে। এই পর্যন্ত 54 বছরে আমরা কি এরকম কোনো সরকার পেয়েছিলাম যে সকলে মিলেমিশে আমরা এটাকে, সাংবাদিক, আইনজীবী থেকে শুরু করে ডাক্তার, আপনাদের মিডিয়া হাউস, আপনারাও তো আমরা দেখি যে আমরা যখন সরকারের একটু বিরুদ্ধে কথাবার্তা বলি আপনারা অসন্তুষ্ট হন, কারণ আপনারাও চান যে এই সরকারকে ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব আইয়ুব। আপনারা অবশ্য ওটার থেকে বলেন নাই, আপনারা দেশের মঙ্গলের জন্য, জনগণের মঙ্গলের জন্য এটা বলেন। আমাদেরও আমরাও চাই না যে প্রফেসর ডক্টর ইউনূস কোনোভাবে ডিস্টার্ব হয়। হ্যাঁ, ওই জন্যই আর কি, মানে ওই অর্থে না যে আইয়ুব খানের মতো না, সেটা না। মানে এটা আপনারা জি জি, আমি একটু সাপ্লিমেন্ট করি এই কারণের জন্য যে গণমাধ্যমে যেহেতু কাজ করি, আসলে এই সরকারটি কিন্তু গণমানুষের সরকার, এবং এই সরকারটিতে আজকে আপনারা আইনজীবী বলেন, ডাক্তার বলেন, পেশাজীবী বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রত্যেকেই কিন্তু এখানে সমর্থন, এক্সেপ্ট আওয়ামী দোষর ছাড়া, ফ্যাসিস্টের দোষর ছাড়া। সো এখানে কিন্তু আমরা মনে করি যে আমরা সবাই মিলে যদি সাহায্য করি প্রফেসর ডক্টর ইউনূসকে, আপনি বিএনপি বড় দলের কথা বলেছেন, জামাতের কথা বলেছেন, বিএনপির জনাব তারেক রহমান সাহেবের কথা বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সকলে মিলে যদি আমরা সহযোগিতা করি তাহলে প্রফেসর ডক্টর ইউনূস, সেটাই তো বলছি, আপনার সফলতা তো একেবারে হাতের কাছে, হাতছানি দিচ্ছে। তো সেটা বাস্তবিত করেন, কারণ দেরি করলে এটা ঝামেলা হবে, সেটা আমি আশঙ্কা করছি। মানে আপনারা খুব ফলটা তাড়াতাড়ি পেতে চান না? আমরা না, আচ্ছা, দেশের স্বার্থে, জনস্বার্থে এবং আপনার স্বার্থে, ইউনূস সাহেবের স্বার্থে। জি, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আলোচনা আবার ফিরবার চেষ্টা করবো। এবং আমি কবি আব্দুল্লাহ শিকদার এবং শুনছিলেন, এবং আমরা আসলে যে বিষয়টা সঠিক, সেটি হচ্ছে যে প্রফেসর ডক্টর ইউনূস তার তো নিজের ব্যক্তিগতভাবে নিজের কোনো ইস্যু নেই যে তিনি এখান থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো এত হাজার কোটি টাকা পাচার করবেন, নিয়ে যাবেন, দেশে 10 কাঠা জমি নেবেন, 20 কাঠার বিল্ডিং করবেন উপরে, এই ধরনের কোনো আকাঙ্ক্ষা, এই ধরনের কোনো প্রক্রিয়ার মধ্যে প্রফেসর ইউনূস যুক্তই নন, কখনোই ছিলেন এবং কখনো ছিলেন না। এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে প্রফেসর ডক্টর ইউনূসকে কিভাবে নাজেহাল করা হয়েছে, কিভাবে গারদখানায় নিয়ে যাওয়া হয়েছিল,
এবং সেই মর্মান্তিক এবং হৃদয়বিদারক দৃশ্য কিন্তু আমরা মনে করি যে এটি জাতিকে কিন্তু স্মরণ রাখতে হবে এবং সে কারণের জন্য তিনি যে জায়গা থেকে এখন এই দেশকে সেবা দেওয়ার চেষ্টা করছেন সে জায়গায় কিন্তু আমরা একটা ঐক্যবদ্ধ চেষ্টা দাদা একটা আশাবাদ ব্যক্ত করেছেন, ছাত্ররা বলি, বিএনপি বলি, জামাত বলি, আমরা এটা ঠিক দাদা যেটা বলছেন যে এই কথা ঠিক। বাংলাদেশের জাতীয় ইতিহাসে আপনি পাকিস্তান আমলের কথা বাদ দেন, 71 সাল থেকে আজকের 54 বছর বা 53-54 বছর সময়ের মধ্যে আর একটা গভর্নমেন্ট কথা বলতে পারবেন যে গভর্নমেন্টকে দল মত পথ নির্বিশেষে সবাই অকুণ্ঠভাবে সমর্থন করেছে? প্রফেসর ইউনূসকে এই সমর্থনটা তারা করেছে। ওর নাই সেদিন শুধুমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া বাকি সকল পেশাজীবী থেকে আরম্ভ করে রাজনৈতিক দল কিন্তু সেই অর্থে গিয়েছে। এবং আমি আবারও বলি যে প্রফেসর ইউনূসের এই সিলেকশনটা ছিল অসাধারণ, সিম্পলি অসাধারণ, তার কিছুই নেওয়ার নাই কিন্তু দেওয়ার আছে অনেক কিছু। এবং তিনি আজকে ধরেন এই যে দেখেন আমি ম্যান অফ আইডিয়া, আপনি যত ভাবেই মানে আপনি নিন্দা করেন না কেন, সমালোচনা করেন না কেন, কিন্তু দেখেন আইডিয়াগুলো কি। আপনি গুতেরেসকে পাঞ্জাবি পরে 1 লক্ষ লোকের একটা ইফতার পার্টিতে অংশ নেওয়াতে পেরেছেন, এটা আইডিয়াটা তো একটা মানুষের মাথাতে আসতে হয়েছে। সারা দুনিয়াতে ওই দিন সারাদিন ছিল আপনার এই বাংলাদেশের এই ইফতার পার্টির আল জাজিরা, সিএনএন, বিবিসি, অমুক তমুক সব চ্যানেলে সারা দেশ দেখাচ্ছে এই প্রফেসর ইউনূসের সাথে ওই হাস্যোজ্জ্বল পাঞ্জাবি পরা গুতেরেস এবং এই ইফতার পার্টি, এবং সে রোজাও ছিল। হ্যাঁ, রোজা ছিলেন এবং তিনি ফিল করতে চেয়েছেন যে সারাদিন না খেয়ে থাকলে কেমন লাগে। অসাধারণ একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা কিন্তু মারাত্মক, মানে এটার প্রভাব সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। এবং আজকে রোহিঙ্গা ইস্যুর সমাধান কত তাড়াতাড়ি হবে না হবে আমি সেটা জানি না, কিন্তু এই প্রক্রিয়ার ভেতর দিয়ে তিনি রোহিঙ্গা ইস্যুকে আবার লাইমলাইটে নিয়ে আসছেন এবং পৃথিবীকে কোনো না কোনোভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এটা সমাধান করাটা মানব জাতির মানে নিজের স্বার্থেই প্রয়োজন। কারণ ফিলিস্তিনিদেরকে তোমরা আর একটা গাজা বানাতে চাচ্ছ, এটা হবে না। তো এটা হলো একটা দিক। আর একটা দিক হলো যে অপ্রয়োজনীয় কিছু বিষয় থাকে, কিছু থাকে অতি প্রয়োজনীয়। যেমন এখন ধরেন আপনি যদি বলেন যে আমি এই সংবিধান বাতিল চাই, এটা আপনি চাইতেই পারেন, কারণ এখন মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু আপনি বাতিল করার আগে এটা কি খেয়াল করেন নাই, যখন চুপ্পুর আন্ডারে আপনি ওত গ্রহণ করলেন, ওই সংবিধানের আন্ডারে তো ওতটা নিয়েছেন, তখন মাথায় ছিল না। তখন যদি মাথায় থাকতো এখন এই ভুলটা হতো না। এখন তো মতে ভিন্নতা দেখা দিছেই। তবে আমি মনে করি যে হয়তো দেরি হয়ে গেছে অনেক, হয়তো কিছু মতভেদ তৈরি হয়েছে, কিন্তু মনান্তর হওয়ার মতো মতভেদ আমাদের মধ্যে এখনো হয় নাই। সেই জন্য আমি আশাবাদী যে হয়তো সবার মধ্যে শুভবুদ্ধির উদয় হবে। যদি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের 15 বছরের যে অভিজ্ঞতা অর্জন করেছে, যে শিক্ষা তারা পেয়েছে, এইটা যদি তাদের মনে থাকে, আর ছাত্ররা যদি এইটা মাথায় রাখে যে তারুণ্যের গতি আর উত্তাপ আর বৃদ্ধের স্থিরতা এবং বিচক্ষণতা, এই দুইটা জিনিসকে যদি একসাথে সংমিশ্রণ করা যায়, তাহলে বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশে পরিণত হবেই। এই জায়গায় আসতে হবে ছেলেদেরকে বুঝতে হবে যে তারা যত যাই কিছু করুক, এখানে জাসদের জন্ম হয়েছিল 72 সালে, সে অভিজ্ঞতা আমরা জানি জাসদ কি হয়েছে পরবর্তীকালে। এখানে আরো অনেক রাজনৈতিক দলের জন্ম হয়েছে। রাজনৈতিক দল জন্ম দেওয়াটাই বড় কথা না, সেটাকে তো এগিয়ে নিতে হবে। এগিয়ে নেওয়ার জন্য আপনি বলছিলেন যে নবীন প্রবীণের কথা বলছেন, তো নবীন প্রবীণের সমন্বয় না হলে বাংলাদেশ টিকবে না। প্রবীণরা তো নবীনদেরকে সাহায্য করতে হবে, অবশ্যই সাহায্য করতেছে। আপনি এখনো তো এমন পর্যায়ে যায় না যে আমাদের ছেলেগুলোকে কেউ অসম্মান করে কথা বলছে। আমাদের রাজনীতিবিদদেরকে এই যে সুব্রতদা এত কথা বলছেন, কিন্তু ছেলেদের প্রতি সমীহ করে কথা বলছে তিনি স্টিল। এখনো বিএনপির মুখ দিয়ে আমি এমন কোনো কথা শুনি নাই যেটা দিলে মনে হয় যে তুচ্ছ তাচ্ছিল্য করা, সেটা করে নাই। বরং যেটা হচ্ছে সেটা তুমিও আক্রমণ করতেছো, আমি আক্রমণ করতেছি। এটা হলো একটা ময়দান। রাজনীতি তো একটা আপনার, আপনি এক ধরনের বক্তব্য রাখবেন, আমি আরেক ধরনের বক্তব্য রাখবো, এই বক্তব্য পাল্টা বক্তব্যের ভেতর দিয়ে রাজনীতি এগিয়ে যায়। এটা মানে দান্দিক বস্তুবাদ, যেটাকে বলে ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম। মানে সংঘর্ষ না থাকলে আপনি সমাজ এগোবে কিভাবে? সংঘর্ষ হবে, তারপরে আমরা একসাথে হবে, মিলবো, আবার মত ভিন্নতা দেখা দেবে। এক সময় ছিল আওয়ামী লীগ খেদাও, আওয়ামী লীগ এক পাশে সারা বাংলাদেশ, এইটা ছিল ডায়ালেকটিক ইয়াটা। এখন হয়েছে আমরা সংবিধান ভাঙবো না, সংবিধান থাকবো না, আর ফ্যাসিবাদের পক্ষের শক্তি, ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি। অর্থাৎ সমাজের সবসময় একটা দান্দিকতা থেকেই যায়। সেই দান্দিকতা খুব ইতিবাচক হিসেবে নিলে
আমি মনে করি না খুব বেশি হতাশ হওয়ার কিছু আছে। তবে ঐক্যের যে সম্ভাবনাগুলো ছিল, প্রথম দিকে বাসর রাত্রে বিড়াল মারতে হয়। আমাদের রাজনীতিবিদরা এবং আমাদের ছেলে মেয়েরা এই পোত পাখা বুদ্ধিজীবীদের পাল্লায় পড়ে বাসর রাত্রে বিড়ালটা মারতে পারে নাই। বুদ্ধিজীবীরা যে দেশের ইয়ের মধ্যে স্টিয়ারিং এর থাকে, সে দেশের যা হওয়ার সেটা বাংলাদেশে হচ্ছে। বুদ্ধিজীবীদের মাথাটা নিতে হবে, নিয়ে আপনি বাস্তবতা, বুদ্ধিজীবীদের সাথে বাস্তবতার সম্পর্ক থাকে খুবই কম। সবাই তো মার্কস না, সবাই লেনিন না। লেনিনের মতো ওই রকম বিচক্ষণতা না থাকলে সোভিয়েত বিপ্লব হতো না। এবং সোভিয়েত বিপ্লবের পরে কি করতে হবে সেগুলো লেনিন আগে ঠিক করে রেখেছিলেন। মাও চীন বিপ্লবের পরে চীনে কি হবে না হবে এগুলো আগে ঠিক করেছিলেন। আমাদের এখানে ওইরকম করে পরিকল্পিতভাবে ঘটনাগুলো ঘটে নাই কখনো। 71 সালেও ঘটে নাই, 90-এর অভ্যুত্থানেও ঘটে নাই, এখনো ঘটে নাই। সবগুলি ঘটেছে আকস্মিকতার ভেতর দিয়ে। পাপের জমতে 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 একসময় বাস্ট হয়েছে। এটি ইবনে বতুতা ত্রয়োদশ শতাব্দী তার ভ্রমণ কাহিনীতে লিখেছেন যে এই জাতিটা অদ্ভুত একটা জাতি। সে কেঁচোর মতো ঘিনঘিনে, কুকুরের মতো প্রভুভক্ত, সারাক্ষণ মাথা নিচু করে হাত কষলে, দাঁত মাজে না, নখ কাটে না, এগুলো বলতেছে। এবং এরা কুই কুই করে সারাক্ষণ, কিন্তু কি একটা জানি আছে এদের মধ্যে। ইবনে বতুতা তার সফরনামা লিখছেন যে বিশেষ একটা কারণে হঠাৎ কোনো মুহূর্তে একসাথে বারুদের মতো বিস্ফোরিত হয়, যেটা খুব ইউনিক একটা এক্সাম্পল হিসেবে দেখেছেন ইবনে বতুতা। তা আমি মনে করি যে বাংলাদেশ হলো ওই একটা জাতি, এইখানে আপনি জোর করে ঢেকে গেলাতে পারবেন না। পারে হাসিনা 15 বছরও পারে নাই, তাকে যেতে হয়েছে। হাসিনা পালায় না, কিন্তু লেজ গুটিয়ে দ্রুততার সঙ্গে সুটকেস মুটকেস নিয়ে ভেগে চলে গেছে দেশ ছেড়ে সপরিবারে। এবং হাসিনার রাজনীতি বাংলাদেশ আর কখনো ফিরবে না। দর্শক, আমরা এই যে রাজনীতি হাসিনার ফিরবে না, সেইটা যদি নিশ্চিত করতে হয়, তাহলে আমাদের ভেতরে ছোটখাটো ভুল বোঝাবুঝি যেগুলো আছে এগুলো দ্রুত নিরসন করে একটা ঐক্যমতের জায়গায় পৌঁছতেই হবে। কোনো বিকল্প নেই বাংলাদেশকে বাঁচানোর এছাড়া। জি, নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা আবার একটা বিরতি নিচ্ছি। ঐক্যমতের কথা কিন্তু আমরা সবসময় বলছি এবং সেই ঐক্যমতের প্রত্যাশা রেখে আমরা বিরতির পর আবার আমাদের দুজন অতিথি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং কবি আব্দুল্লাহ শিকদার, তারা দুজনকে নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ছোট একটা বিরতি নিচ্ছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কবি আব্দুল্লাহ শিকদার। আমরা আসলে আমাদের আলোচনা শেষ মুহূর্তে এসে বিরতির পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হত্যার শিকার আবরার ফাহাদের যে আজকে হত্যা মামলার 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে, সেটিকে আলোচনা শেষে আমরা করতে চাই। এবং আসিয়ার যে মর্মান্তিক যে ধর্ষণের কারণের জন্য যে পাশবিক নির্যাতনে নিহত হয়েছেন হত্যার শিকার, এই দুটি আলোচনা দিয়ে আমি আলোচনা শেষ করব। কারণ আমাদের আজকের যে আলোচিত বড় একটা আলোচনা ঘটনা, আমাদের মহামান্য আদালত যেটি বহাল রেখেছেন যে আবরার হত্যাকাণ্ডের যে রায়, সেটি বহাল রেখেছেন। ফাহাদের বাবা বরকতুল্লাহ, জনাব বরকতুল্লাহ সাহেব, তিনি বলেছেন আপাতত সন্তুষ্ট, তবে এই রায় নিয়ে যেন দ্রুত কার্যকর করা হয়। তবে প্রিয় দর্শক, নিশ্চয়ই মনে আছে 2019 সালে 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে কীভাবে আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং এই ফ্যাসিজমের যে কথা আমরা বলি, সেই ফ্যাসিজমের চিত্র কিন্তু আমরা আবারও দেখতে পেয়েছিলাম আবরার হত্যাকাণ্ডের সময়। সুব্রতদা, কী বলবেন? আবরার বিষয়টা তো সারা জাতি তো খুবই উদ্বিগ্ন ছিল যে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে একজন মেধাবী ছাত্রকে তার সহপাঠীরা বা ওখানে ছাত্রলীগের কিছু সন্ত্রাসী সারা রাত নির্যাতন করেছে। তিলে তিলে লোকটাকে, আবরারকে হত্যাকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত ছিল। এবং ওখানে যে এই ঘটনাটা হচ্ছে প্রবোস্ট জানে, ভিসিও জানে এবং পুলিশকেও জানানো হয়েছে, কিন্তু কেউ এসে এই ছেলেটাকে উদ্ধার করলো না। এসে অনেক, আমরা যেটা দেখেছি আর কি, এসে ঘুরে চলে গেছে বা কেউ বাধাও দেয় নাই যে এটা বন্ধ করো। তো এতদিন পরে হাইকোর্ট থেকে আজকে রায়টা হলো, একটা স্বস্তি জনমনে আছে যে সেই অপরাধ, সে যতই ক্ষমতাধর হোক না কেন, আইনের চোখে তাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আমি বলবো যে এরকম হত্যাকাণ্ড তো বিশ্বজিৎ হত্যাকাণ্ড, এটা তো ছাত্রলীগ করেছে, আরও বিভিন্ন ক্যাম্পাসে অনেক আমাদের ছাত্রদেরকে হত্যা করেছে। তো সেগুলোরও তো বিচারটা হওয়া দরকার ঠিকমতো। বিশ্বজিতের হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা দেখেছিলাম যে অধিকাংশ পালিয়ে গেছে বা পুলিশ তাদেরকে সেভাবে শনাক্তও করে নাই। হাইকোর্টে একটা রায় দিয়ে দিল কোনো রকম, দায়সারা গোছের রায়।
তো সেটাও আমি পুনঃ বিবেচনার দাবি করব, কারণ সেটাও নৃশংস কিভাবে দিন দুপুরে তাকে ইসলামী শিবিরের না জামাতের কর্মীর শিবিরের বলে ট্যাগ লাগিয়ে, এবং সে চিৎকার করে বলছিল আমি হিন্দু হিন্দু। বিশ্বটা নির্মমভাবে আহারে। তো এই কোপাকুপিগুলো তো আমরা দেখেছি চোখের সামনে। তারপরে তো সেগুলো নিয়ে তো এই গণভবন থেকেও কথা বলা হইতো যে ওরা ছাত্রলীগের কেউ না, আবার কেউ কেউ বলতো নানক, ওদেরকে আগেই এক্সপেল করা হয়েছে, কাদেরও বলতো, মানে উল্টাপাল্টা সব আজগুবি কথাবার্তা বলতো। এবং এই সমস্ত কথাবার্তাগুলো এইসব ছাত্রলীগের সন্ত্রাসীদের পক্ষে এগুলো আমরা দেখেছি আর কি। তো দিন শেষে একটা ন্যায় বিচার আমরা পেলাম, আশা করি অ্যাপিলেট ডিভিশন থেকে এটা খুব দ্রুততম সময়ে। দাদা এই যে নিশ্চয়ই আমরা ন্যায় বিচারের পক্ষে কথা বলবো, আবরার ফাহাদের বাবা তিনি নিশ্চয়ই স্বস্তির কথা বলছেন, কিন্তু এর প্রশ্রয়দাতা আশ্রয়দাতা যেটা আপনি মিস্টার নানক সাহেবের কথা বললেন আগে, কাদের সাহেবের কথা বললেন আগে, এবং গণভবন থেকে যারা এই প্রশ্রয় দিত, অর্থাৎ তাদের এই প্রশ্রয়টাকে আপনি কীভাবে দেখছেন? যে না না, এগুলো তো খুব অমানবিক, পাষণ্ড মনে হয়েছে। শেখ হাসিনা মধ্যে মধ্যে যেসব কথা ওখানে বলতো, সে ছাত্রলীগের একটা কমিটি দেখাতো, এই দেখো এখানে নাই, এই লিস্টে যুবলীগের ওদের নাম নাই, ছাত্রলীগের নাম নাই। এগুলো কি যে সে করেছে, মানে হ্যাঁ, এরকম ঘটনা তো সে অনেক অনেক ব্যাপারে আমরা দেখেছি এইসব কাণ্ড কারখানা সে করেছে। আরে সাধারণ ইডেন কলেজে যে মেয়েরা অত্যাচারিত হয়েছে ছাত্রলীগ দ্বারা, ওদেরকে নিয়ে কি করলো শেষের দিকে এসে আমরা দেখেছি না। মানে কি বলা যায়, আপনি যে ফেসিস্টের কথা বলেন না, ফেসিস্টের এটা আরেকটা রূপ আর কি, ভয়াবহ এই রূপগুলো আমরা দেখেছি। এইভাবে তো একটা ফেসিস্ট হয়ে যায় সব কিছুর মধ্যে। তো এরকম আরও হত্যাকাণ্ডগুলোর আমরা বিচার খুব দ্রুততম সময়ে চাই। তারপরে এর সাথে আপনি আসিয়ার কথাও বলেছেন, এটা দ্রুততম সময়ে হবে আশা করি। আর সরকারও কিছু লাইন পরিবর্তন করতেছে। আর দর্শনের সংজ্ঞাটা, এখানে একটা মেয়ের যে কুরুচিপূর্ণ চাওয়াটাও কিন্তু এটা দর্শনের পর্যায়ে পড়ে। আপনি একটা ওড়না টান দিলেন, শাড়ি টান দিলেন, বা দুইটা কটু কথা বললেন, যেটাকে আমরা উত্ত্যক্ত করা বলি না, সেটাকেও দর্শনের এতে নিয়ে আসতে হবে, হ্যাঁ, সংজ্ঞায় নিয়ে আসতে হবে। এই ব্যাপারে আদালত থেকেও নির্দেশনা আছে, হ্যাঁ। সুতরাং সাধারণভাবে আমরা দর্শন যেটা বুঝি, সেখান থেকে সংজ্ঞাটা পাল্টিয়ে হাইকোর্টও কিছুটা নির্দেশনা দিয়েছে, সেভাবে এইগুলো সেট আপ করা দরকার। সমাজে যারা এই সমস্ত অসামাজিক অপকর্মগুলো করে, তাদের ব্যাপারে একটা দৃঢ় পদক্ষেপ রাষ্ট্র থেকে নেবে, এবং আইনমন্ত্রীও তো এই ব্যাপারে কথা বলেছে। আমরা আশা করব আসিয়ার ঘটনা যেমন দ্রুততম সময়ে একটা সমাপ্তি হবে, এবং এটা হঠাৎ করে সারা বাংলাদেশে এইসব ঘটনা ঘটছে। এর মধ্যে নারায়ণগঞ্জে একটা ঘটলো, রংপুরে ঘটতেছে, ওখানে ঘটতেছে, কেউ হয়েছে দেশের মধ্যে। সুতরাং আপনারা প্রত্যেকটা ঘটনা শক্ত হাতে আপনাদের করতে হবে। এর মধ্যে আবার ডিএমপি কমিশনার বলল যে দর্শন শব্দ ব্যবহার না করে কি একটা শব্দের কথা উনি বলেছে, এটা তো আবার আজকে টিআইবি বলে যে না, আপনি এটা আপনার বলা ঠিক হয় নাই, আপনি তো জিনিসটাকে হালকা করে দিচ্ছেন। তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তো আরও একটু মানবিক হওয়া উচিত, এবং তাদের তো দায়িত্বশীল পরিচয় দেওয়া উচিত। হ্যাঁ, যেমন নুসরাতকে নিয়ে ফেনীর ওসি সাহেব কী কারণটা করছিল তাকে নিয়ে, মানে এমন হয়েছে যে মেয়েগুলো দর্শিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, থানায় গিয়ে আবার দর্শিত হচ্ছে, সেখানে নির্যাতিত হচ্ছে। এই রাষ্ট্র তো আমরা চাই নাই। এই বাংলাদেশ, মেয়েরা যেখানেই যাবে সেখানেই নির্যাতিত হবে, নিপীড়িত হবে। কোর্ট কাছারিতে গিয়েও তাদের সাথে যে ব্যবহার করে, আমাদের আইনজীবীদেরও অনেক সময় দেখি যে তাদের প্রতি সেরকম মায়া বা মানবিক আবেদনটা আমরা দেখি না। তো সবারই আমার মনে হয় একটা আমাদের পরিবর্তন হবে, সামাজিক পরিবর্তনের প্রয়োজন আছে। এবং আমার মনে হয় যে শুরুটা হয়েছে, অন্তত ইউনূস সাহেবের হাত দিয়ে শুরুটা হোক, যে দেশের মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়েছে, এবং এই ধরনের অপকর্ম যারা করে তাদের ব্যাপারে শক্ত হাতে একটা মেসেজ দেওয়ার দরকার, যে কাউকে আমরা ছাড় দেব না, এটা যেন আমরা দেখতে পাই। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটু যোগ করতে চাই, যেটি আবরার ফাহাদ হত্যাকাণ্ডের কথা বললাম এবং দাদা এসে বিশ্বজিতের কথা বললাম, আমি এটা যোগ করতে চাই। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে সলিমুল হলে গেস্ট রুম নির্যাতনের কারণের জন্য যে গেটে পাহারা দিয়ে শীতকালে নিউমোনিয়া হয়ে একটা
সাধারণ শিক্ষার্থী মারা গিয়েছিল এবং ছাত্রলীগ গেস্ট রুম থেকে তাদেরকে ডিউটি দেওয়া হতো। তো এই যে আমরা আবরার ফাহাদ এবং আমরা যদি আবু বকর জি ছাদ থেকে ফেলে মেরে ফেলেছে। তো এই সব মিলিয়ে আসলে এই যে শিক্ষাঙ্গনে যে কালচারটা ছিল সেই কালচারটাকে আপনি কিভাবে দেখেছেন গত আমলে আমরা যেটা দেখতে পেয়েছিলাম? শিক্ষা বলতে যেটা হয়েছে সেটা বাংলাদেশে গত 15 বছরে ছিল না। গত 15 বছরে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং এই রণক্ষেত্রের একক কর্তৃত্ব ছিল ছাত্রলীগ নামের ওই দুর্বৃত্ত সংগঠনটির হাতে, আর কারো কোনো ভূমিকা ছিল না। ওরা প্রশাসন, ওরা শিক্ষাঙ্গন, ওরা পরীক্ষা কি হবে না হবে, কাকে কোথায় থাকবে, কোন হলে কে থাকবে, মানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ ভার চলে গেছিল এই দুর্বৃত্তদের হাতে। ফলে এবং রাষ্ট্রদিকে পৃষ্ঠপোষকতা দিয়েছে ঢালাওভাবে। রাষ্ট্রের ঢালাও পৃষ্ঠপোষকতা না থাকলে আবরারের মতো একটা মেধাবী ছেলেকে যখন পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, পুলিশ দাদা বললেন না যে পুলিশের গাড়ি আসছে, আইসাবার ফিরে গেছে, মানে পুলিশের কর্তৃত্বের বাইরে চলে গেছিল। অর্থাৎ দানবরা, এই হিংস্র দৈত্যগুলো, নিকৃষ্ট প্রাণীগুলো, এই বর্বর অসভ্যগুলো কোন পর্যায়ে নিয়ে গেছিল বাংলাদেশকে, এবং শিক্ষাঙ্গনগুলোকে সত্যি সত্যি এইটাকে একটা গোরস্থান বানিয়ে ফেলেছিল। কি কি গোরস্থান? এখানে নীতি নৈতিকতাকে কবর দেওয়া হয়েছে, এখানে আদর্শ আইনের শাসনকে কবর দেওয়া হয়েছে, গণতান্ত্রিক চেতনা বোধকে কবর দেওয়া হয়েছে, মুক্ত চিন্তাকে কবর দেওয়া হয়েছে। কবর দিয়ে একটা দানব, একটা দৈত্য, একটা আদর্শ, একটাই কথা, এগুলোকে জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে ইন দি নেম অফ মুক্তিযুদ্ধের চেতনা। এই তো ঘটনাটা। তো সেই চেতনার থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য এই রেভলিউশনটা হয়েছে। আমি মনে করি আবরার হত্যার যে ইটা কোর্ট থেকে আজকে দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে খুবই সন্তুষ্ট। কারণ যদি আজকে আগস্টের এই পরিবর্তনটা না হতো, 5ই আগস্টের, তাহলে এই হত্যা এই আদালতে অন্য রায় দিত, সব বেকসুর খালাস করে দিত, অথবা বলতো যে না ঠিক দৃশ্যমান নয়, 1 বছর 2 বছর জেল টেল খাটে ছেড়ে দিত। কারণ আমার আদালতগুলো তো চিনি, আদালতগুলো 15 বছরে হাসিনার পেটিকোটে পরিণত হয়েছিল। কোর্টগুলো সব পেটিকোট, এগুলো কোনো কোর্ট ছিল না। জজ কোর্ট বলেন, মেট্রোপলিটন কোর্ট বলেন, আপনার হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, সব হলো মুজিব কোর্ট, আর হলো হাসিনার পেটিকোট। এই তো হয়েছিল। চিফ জাস্টিসকে জান নিয়ে পালাতে হয়েছে বাংলাদেশ থেকে। কি তিনি চুরি করছিলেন? তিনি ডাকাতি করছিলেন? তিনি সামান্য একটা কথা বলেছিলেন, একটা রায় দিয়েছেন যে এইভাবে হওয়া উচিত। কেন সেই অপিনিয়ন এটা পাস করলো? তার গায়ে হাত তোলা হয়েছে। একটা চিফ জাস্টিস একটা রাষ্ট্রের মর্যাদার প্রতীক, আপনি তাকে বেইজ্জত করেছেন, আপনাকে কাফারা দিতে হবে না? তা আমি মনে করি আমাদের শিক্ষাঙ্গনগুলোর এই দানব তৈরির যে ফ্যাক্টরি, এর থেকে বাঁচার রাস্তা হলো কয়েকটা। একটা হলো আমাদের শিক্ষকদেরকে মানুষ হতে হবে। আমাদের শিক্ষকরা দলীয় দুর্বৃত্তপনায় শতভাগ নিয়োজিত। 2-4 জন শিক্ষক বাদে বেশিরভাগ শিক্ষকই কোনো না কোনো দলের তল্পি বহনকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই তল্পি বহনকারী শিক্ষকরা শিক্ষাঙ্গনের জন্য একটা অভিশাপ। এরা ছাত্রদেরকে ইউজ করে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। এটা ঠিক করতে হবে। 2 নম্বর, নৈতিক শাসন, নৈতিক শিক্ষাকে ফিরিয়ে আনতে হবে। মোরাল এডুকেশন যেটা, সেটা আপনি ধর্মীয়ভাবে দিবেন, নাকি শেখ সাদির কবিতা দিয়ে দিবেন, নাকি আপনার মহাতন্ত্র জাতকের তন্ত্র থেকে এনে দেবেন, নাকি আপনি খনার বচন থেকে এনে দেবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু নৈতিক শাসন, নৈতিক শিক্ষা ফিরিয়ে আনতে হবে, নীতি নৈতিকতাকে ফিরাতেই হবে। তারপরে হলো আইনের শাসনের কড়াকড়ি প্রয়োগ। আপনি শিক্ষাঙ্গনে আমরা এখন একটা কথা মনে হলো যে আশ্চর্য ব্যাপার, একটা দেশ 53 বছর স্বাধীন হয়েছে, একটা দেশের কোনো শিক্ষানীতি নেই এখন পর্যন্ত। আন্দাজে চলতেছে আমাদের এডুকেশন, কতগুলো অধ্যাদেশের উপর ভিত্তি করে। আমাদের কিন্তু কোনো শিক্ষা পলিসি নাই, আমাদের কিন্তু কোনো কালচারাল পলিসি নাই, আমাদের কিন্তু ইনফরমেশন পলিসি নেই। অথচ ফ্রান্স 2য় বিশ্বযুদ্ধের পরে দগল প্রথম যে 2টা কাজ করেছিলেন, সেটা হলো শিক্ষা আর সাংস্কৃতিক কমিশন করেছিলেন। কমিশন করে সংস্কার করে শিক্ষা পলিসি এবং সংস্কৃতি পলিসি। একটা ইন্টারেস্টিং কথা না বললেই না দুজনকে। আমাদের নিশ্চয়ই মনে আছে গত সরকারের আমলে ওই ক্লাসরুমে রান্না বান্না শেখানোর একটা প্রকল্প শুরু করা, হাস্যকর একটা বিষয়। মানে এটা হলো ইয়ার্কি মারা, জাতির সাথে মস্কারি করা। অভিভাবকরা মাথায় হলো যে আপনারা আসিয়ার কথা বলেছেন, আমি আমার এই সন্তানটির জন্য আমি কেঁদে বুক ভাসিয়েছি ভাই। আমি বাচ্চাটির কষ্ট সহ্য করতে পারিনি, আমার এত মায়া লেগেছে, এত খারাপ লেগেছে আমার। যাহা
কি বর্বর একটা অসভ্যতার কোন সীমায় আমরা পৌঁছেছি। একটা দুধের বাচ্চা, 8 বছরের একটা বাচ্চা মেয়ে কি নির্মমভাবে ধর্ষিত হয়েছে। এটা কোন ভাষা নিন্দা করবো আমি? এর জন্য কি খালি ওই হিটু হিটু লোকটা যে ধর্ষণ করেছে সে একলা দায়ী? আমরা কি দায়ী না? আমরা কি সমাজকে ওই জায়গায় যেতে পারছি যে জায়গায় গেলে সমাজের প্রত্যেকটা লোক রুখে দাঁড়ায়? আমরা তো যাইনি। আমরা প্রত্যেকটা ধর্ষণ হচ্ছে দলীয় দৃষ্টিভঙ্গিতে বিচার করেছি। আওয়ামী লীগ আমলে আপনার মনে আছে সুবর্ণচরের একটা মেয়েকে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। তার কোনো বিচার কি আওয়ামী লীগ আমলে হয়েছিল? হয় নাই। বরং 6 মাসের মধ্যে সব আসামিরা খালাস পেয়ে গেছে, জামিন পেয়ে গেছে, এবং ওই ধর্ষিতা তার হাজবেন্ড সব বাড়ি ছেড়ে পালাইয়ে ভাগছে, কারণ তাদেরকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে, হয় মামলা তোলন হলে মেরে ফেলবো। দিস ইজ ইউর কান্ট্রি, দ্যাট ওয়াজ ইউর কান্ট্রি। আরেকটা হলো যে আপনি দেখেন সাগর রুনি, আপনি ভাবতে পারেন একটা সভ্য দেশে একটা চার্জশিট দাখিল করার জন্য 113 বার ডেট পিছিয়েছে? এটা কি হাসবো নাকি ঘৃণা করবো? লজ্জায় ঘৃণায় বাংলাদেশের ভোরের দোয়েল পাখি দেশ ছেড়ে পালিয়েছে। না 8 মাস হয়ে গেল, এটার কি অগ্রগতি কি হলো? কি হলো? বিডিআর হত্যার কিলিং হবে, বিচার হবে বাংলাদেশে? আমি তো বিশ্বাস করি না যে বিডিআর হত্যার সুষ্ঠু বিচার। শাপলা চত্বরের বিচার হবে? ইউনূস সাহেবের কাছে কতগুলো সুযোগ এসেছিল। আমি এখনো মনে করি মানুষটার প্রতি আমার অটুট শ্রদ্ধা, আমি তাকে ভালোবাসি। আমার নিজের বইও আছে, যদিও এই বইটা হাসিনা ব্যান করেছিল, তারপরে এবার আবার নতুন করে এডিশন বেরিয়েছে, কিন্তু ওনার চারপাশে কিছু পোত পাকা লোকজন আছে, এই লোকজনের জন্য বইটা তার কাছে পৌঁছাইতেও পারিনি। আচ্ছা, যে বইয়ের জন্য বইটা ব্যান হলো, আমি নির্যাতিত হয়েছি, কিন্তু সেই বইটা এখন পর্যন্ত পৌঁছাইতে পারিনি। ওই পোত পাকা বেয়াদব গুলো। বইতে কি ছিল? বইটা হলো যে হাসিনা তার ব্যাপারে কি করছে। বইয়ের নামটা হলো সমস্যা, ইউনূস বধ কাব্য বাই অ্যান এক্সপার্ট প্রাইম মিনিস্টার। আচ্ছা, মানে ডক্টর ইউনূসকে নিয়ে আপনার বই প্রায় 300 পৃষ্ঠার বই, মানে ফ্যাসিজম আমলে লিখেছিলেন? ফ্যাসিজম আমলে ব্যান করেছিল হাসিনা। তাহলে সেই বইটি এখনো তার কাছে পৌঁছাতে পারেনি? এখনো পৌঁছাতে পারিনি। তখন তো পারিনি, ব্যান করে দিল, 1000 বই নিয়ে জ্বালিয়ে দিয়েছে। আর পাবলিশার তো বাড়ি ঘর ছেড়ে পালাইছে। এইবার বেরিয়েছে নতুন করে আরেকটা এডিশন। তার এই লোকজনদের কারণে তো আমি তো এমন অবস্থায় আমি নাই যে ওনার পা ধরে আমাকে বইটা পৌঁছাইতে হবে স্যারের কাছে। ওই পর্যায়ে আমরা বাংলাদেশের মানুষ এখন আর বাস করি না। আই ডোন্ট কেয়ার। তিনি নিশ্চয়ই খেয়াল করবেন যে তাকে কি কি লিখেছেন। আমি যেগুলো লিখেছি সেটা কি কি প্রক্রিয়া, কেন তার উপরে এই হেনস্থাটা করা হয়েছে ডক্টর ইউনূসের উপর, হ্যাঁ, কেন তাকে এই অপমানটা করা হয়েছে। আপনি ভাবতে পারেন যে বইমেলা হচ্ছে ঢাকায়, জাতীয় বইমেলা, অমর 21 বইমেলা বাংলা একাডেমিতে। সেই বইমেলা যখন শুরু হলো তখন ইউনূসের বিরুদ্ধে একটার পর একটা মামলা। তিনি এই আদালত থেকে ও আদালত, এই তালার থেকে ওই তালায়, 5 তালায় 6 তালায় সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে একটা বৃদ্ধ মানুষকে উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, আদালতে তাকে ঘুরিয়ে মারা হচ্ছে। আর সেই সময় আদালতে যখন একটা মানুষ নোবেল পুরস্কার পাওয়ার অপরাধে জান পানি করে দৌড়াচ্ছে, সেই সময় আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন মোহতারামা হাসিনা, তিনি অমর্ত্য সেনের মতো একজন লোকের ডেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। তাকে বাংলা একাডেমির বইমেলার মঞ্চে বসে, প্রধান অতিথির মঞ্চে তার পাশে নিয়ে হাসাহাসি করতেছে। নিশ্চয়ই অমর্ত্য সেন তো হাসিনার মতো স্টুপিড ছিলেন না। অমর্ত্য সেনের গিলুর নিচে, খুপড়ির নিচে গিলু আছে। তিনি নিশ্চয়ই বুঝেছিলেন যে তুমি তো সেই ব্যক্তি যে আমার বন্ধু ইউনূসকে জেলের দরজা ঘুরাচ্ছ আর আমাকে এই নামে চিফ গেস্ট করছো। এই কাণ্ড কেন অমর্ত্য সেনের নিশ্চয়ই ছিল। কিন্তু আপনি বলেন যে আপনার ঘরের ঠাকুরকে আপনি জান পানি করে মাইরে ফেলেতেছেন, তারে হয়রানি করে, অপমান করে, অপদস্থ করতেছেন, আর বিদেশের জিনিস ধরে নিয়ে এসে তার পাশে হাস্যোজ্জ্বল ছবি দিচ্ছেন। লজ্জা করে নাই? আপনার জাতীয় স্মৃতিসৌধ মাথা অবনত করে আছে, আমাদের শহীদ মিনার তো মাথায় তুলতে পারে না। এগুলো কেন হয়েছে? আমাদের সমাজে আইনের শাসনের বিকট অনুপস্থিতি, আমাদের সমাজে নৈতিক শিক্ষার ভয়াবহ অনুপস্থিতি। কোনো শিক্ষা পলিসি নাই, সংস্কৃতি পলিসি নাই, ইনফরমেশন পলিসি নাই। এই 3টা পলিসি প্রফেসর ইউনূসের কোনো কর্মসূচির মধ্যে নাই। তার কর্মসূচির মধ্যে আছে যেগুলো সেগুলো যে নির্বাচন রিলেটেড, ধরেন আদালত সংস্কার করতে হবে, তারপরে আপনার এই নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, পুলিশ সংস্কার করতে হবে, প্রশাসন সংস্কার করতে হবে। বাঘ ভালুক নিয়ে ব্যস্ত, হাতি ঘোড়া নিয়ে। এই ছোট ছোট জিনিসগুলো তাদের চোখেই পড়ে না যে একটা জাতি এডুকেশনের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে।
সেদিকে নজর নেই। সংস্কৃতি আতিলে বাতিলে সংস্কৃতি। আপনি আমাদের দেশের আজ পর্যন্ত একজন মন্ত্রী, একজন উপদেষ্টা পেলাম না যে বলতে পারে যে ভারতে বাংলাদেশের একটা টিভি চ্যানেল দেখানো হয় না। এর পিছনে ভারতের যুক্তিটা কি? যে এই সমস্ত চ্যানেল দেখালে বাংলাদেশের কালচার, আমাদের কালচারের নিজস্বতা নষ্ট করবে। তখন হাস্যকর ব্যাপার না? তো ইন্ডিয়া তার নিজস্ব কালচার রক্ষার্থে বাংলাদেশের চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে। আর আপনার অনাবৃত আকাশ থেকে গলিত পুজোর মতো ইন্ডিয়ান ঢুকতেছে সেখানে, আপনি সব পাচার কাপড় মাথায় তুলে বসে আছেন আপনি, নিশ্চয়ই। আর আপনার সবকিছু অনিয়ন্ত্রিত ভাবে ঢুকতেছে। আপনি একটা কথা বলতে পারলেন না যে ওরা যেহেতু বন্ধ করেছে আমরাও বন্ধ করে দেবো? জি, নিশ্চয়ই। আমাদেরকে কেপি ওলি, নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি তো একটা ঘোষণা দিয়ে ভারতের সব চ্যানেল বন্ধ করে দিয়ে রাখে, এখন মধ্যে চলে না। জি, নিশ্চয়ই। আপনি এই সাহসটুকু দেখাইতে পারেন না। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা সাহসের প্রত্যাশা থাকলো, এবং সেই সাহসের জন্য আমরা প্রফেসর ডক্টর ইউনূস, আমাদের ছাত্র, আমাদের রাজনৈতিক দল সকলে কিন্তু ঐক্যবদ্ধ হবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আশা করব যেটি আজকের অতিথি আমাদের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কবি আব্দুল্লাহ শিকদার প্রত্যাশা করলেন, যে আসলে মতান্তর, দ্বিমত রাজনৈতিক সৌন্দর্য, কিন্তু একটা জায়গায় এসে যখন আমরা একত্রিত হয়েছি যে আমরা ফ্যাসিজমকে বাংলাদেশে দেখতে চাই না, আমরা ফ্যাসিস্ট যে সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তাকে দেখতে চাই না, সেই মতামতের ভিত্তিতে, সেই ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশে এগিয়ে যাবে এই প্রত্যাশা করে আমরা আমাদের আজকের ইস্পারি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।